চিকিৎসা বিজ্ঞানে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার মুখে খাওয়ার স্যালাইন। আপনারা জানেন যে একসময় বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ শুধু ডায়রিয়ার কারণে মারা যেত। একটি সুদূর প্রসারী আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে যে মুখে খাওয়ার স্যালাইন তৈরি হয়, সেই আবিষ্কারক আমাদের সঙ্গে আজকে অতিথি হয়েছেন। আমরা বিস্তারিত আলোচনা করব যে তিনি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং চিকিৎসা গবেষণায় অবদান রেখেছেন। দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা আজকের আরোগ্য নিকেতনের বিষয় দিয়েছি চিকিৎসা গবেষণা ও মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু। আমাদের সেই বিদেশি বন্ধু ডাক্তার ডেভিড নালিন এমডি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানী, প্রফেসর ইমেরিটাস, আলবানি মেডিকেল কলেজ, আলবানি, নিউ ইয়র্ক। একই সঙ্গে তিনি বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। এখনও সঙ্গে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, প্রবাসী চিকিৎসক, কিডনি বিশেষজ্ঞ, টেম্পল বিশ্ববিদ্যালয়, ফিলাডেলফিয়া। এবং একই সঙ্গে স্যার মুক্তিযোদ্ধা ও শহীদ সন্তান, মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের গবেষণা তিনি করেছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডাক্তার ডেভিড নালিন, আপনাকে বিশেষ করে স্বাগত জানাচ্ছি যে আপনি বাংলাদেশের মানুষের প্রাণ বাঁচাতে এবং মুক্তিযুদ্ধে আপনার অবদান অনস্বীকার্য। আমরা একেবারে সেই শুরুর গল্প আপনার কাছে জানতে চাই যে আপনি কবে বাংলাদেশে এলেন, আপনার এই গবেষণাটি মুখের স্যালাইন নিয়ে আসলে কবে শুরু হলো, যদি আপনার মতো করে আমাদের একটু জানান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি কলেরা রিসার্চ করার জন্য প্রথমে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে ঢাকায় এসেছি 1967 বছর অগস্ট মাসে। কিন্তু সেই সময় কোনো কলেরা রোগীরা ছিল না ঢাকায়। তখন আমরা শুনেছি একটা কলেরা মহামারী ছিল চিটাগাংয়ে, মালুমঘাট হসপিটালের কাছে, কক্সবাজারের এরিয়া। সেই জন্য আমরা ঢাকা থেকে সারা হসপিটাল সরাইছি চিটাগাংয়ে। আর সেখানে আমরা শুরু করছি চিকিৎসা করতে যতগুলি কলেরা রোগীরা ছিল। তখন আমি প্রথমবার দেখছিলাম গ্রাম দেশে, সেখানে অনেক রোগীরা মারা গেছিল, কারণ তাদের গ্রামে কোনো চিকিৎসা ছিল না। অবশ্যই আমরা ইন্ট্রাভিনাস স্যালাইন দিয়েছি, তখন তারা বাঁচাইছে। এর আগে তারা মনে করছে কোনো চিকিৎসা নাই, আমাদের রোগীরা বাড়িতে মরলে আরো ভালো, কারণ কেউ বাঁচে না কলেরা থেকে। তখন আমি বুঝতে পারি একটা নতুন চিকিৎসা দরকার, যেটা সস্তা ওর সব দিকে পাওয়া যায়। ওর আমার রিসার্চ শুরু হয়ে গেছে 1962 বছরে। ডক্টর রবার্ট ফিলিপস আবিষ্কার করছে যে কলেরা রোগীরা লবণ পানি হজম করতে পারে না। যদি তারা খায় লবণ পানি, সাধারণ লবণ পানি, আরো খারাপ হয়ে যায়। কিন্তু গ্লুকোজ দিলে লবণের সাথে তাদের হজম হয়। এরপরে কয়েকজন চেষ্টা করছে একটা খাওয়ার গ্লুকোজ স্যালাইন মেথড বানাইতে, কিন্তু বারবার ফেলিয়ার হয়ে গেছে, কারণ তাদের ফর্মুলা ঠিক ছিল না, অথবা তাদের চিকিৎসার মেথড ছিল না ঠিক। সেই জন্য আমি চিন্তা করছিলাম কিভাবে এই ফর্মুলা এফেক্টিভ হইতে পারে, ওর কিভাবে দিতে হবে। ওর প্রথমবার আমরা রিচার্ড কেয়াসের সাথে, আমার কলিগ সেই সময়, ওর ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর মজিদ মোল্লা, আমরা প্রটোকল বানাইছি যেভাবে আমরা মনে করছি এটা সাকসেসফুল হবে। ফর্মুলা ঠিক করছি, ওর মেথড স্থাপিত করছি এরকম যে যতগুলি
হানি আর লবণ রুগীরা হারছিল ডায়েরিয়ার মধ্যে, তত গ্লুকোজ স্যালাইন খাওয়াইছি। জি। তখন আমরা দেখাইছি যে একদম সবচেয়ে সাংঘাতিক কলেরা রোগীরা যদি অরসেলাইন খায়, তখন তাদের ইন্ট্রাভিনাস স্যালাইন 80% কম দরকার। জি। আহ, যেগুলি আমরা স্টাডি করছি, সেগুলি সবচেয়ে সাংঘাতিক কলেরা রোগীরা ছিলেন। এরপরে আমরা বুঝতে পারি যদি শুরু থেকে তারা খায়, তাহলে ইন্ট্রাভিনাস স্যালাইন দরকার হবে না। ওর এরপরে আমরা নন কলেরা রোগীরা চিকিৎসা করছি, আর তখন আমরা দেখছি এর মধ্যে কোনো ইন্ট্রাভিনাস স্যালাইন দরকার নাই, কারণ যদিও তারা সাংঘাতিক মার্চা ছিলেন, তাদের ডায়রিয়া কলেরা থেকে কম। ওর তখন সারা দুনিয়াতে স্টাডি করছি, বাচ্চাদের চিকিৎসা করছি। ওর তখন WHO আর ইউনাইটেড ইউনিসেফ, USAID সাহায্য দিয়েছে এই মেথডটা সব থেকে আচ্ছা, শিক্ষার্থী। আপনাকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ পর আপনার কাছে আবারও আসছি। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে বাংলাদেশে তো পরবর্তী পর্যায়ে অনেক ধরনের আবিষ্কার আসলে হয়েছে। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আপনাকে বলি, তো এই আবিষ্কারটা একেবারে বাংলাদেশের জন্মের শুরুতেই, বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবন রক্ষায়, মানে এটি কত বড় ভূমিকা পালন করেছে, এবং ডাক্তার ডেভিড নালিনের এই যে ভূমিকা এবং ওনার টিমের, আপনার কাছ থেকে একটু স্যার সহজ করে একটু জানতে চাই। অনেক ধন্যবাদ। ডক্টর নাইলিনের ছবির নিচে লেখা মোহাম্মদ মুশতাক, ওটা বদলেও ডক্টর নাইলিনের নাম লিখে দেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অরেল স্যালাইন যেটা আবিষ্কার করেছিলেন ডেভিড নাইলিন তার দল, সেটা কিন্তু 70-এর আগেই। এটা প্রমাণ হওয়ার পরে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে রিফিউজি ক্যাম্প, সেখানে এটা প্রচুর কাজ করেছিল, অনেক মানুষের জীবন বাঁচিয়েছে সমস্ত পৃথিবীতে, খালি বাংলাদেশে না, 70 মিলিয়ন মানুষের লাইফ সেভ করেছে। এই জন্য বলা হয় এই বিংশ শতাব্দীতে ল্যান্ডসেট বলছে যে বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। কেন? যে এত লোক বাঁচান। যদি ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু এটার এফেক্ট এত বড় ছিল যে এটাকে বলা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার। আমি মনে করি বাংলাদেশের নাম সম্মান পেয়েছে, উঠে এসছে। আরো রিসার্চ আজকে অনেক উন্নত হয়েছে, জন হপকিন্স সাথে যোগাযোগ হয়েছে, এবং সেজন্য বাংলাদেশে আরেকটা জিনিস হয়েছে, যেটা খালি আবিষ্কার করলে তো হয় না, পৌঁছাতে হয়। তো যেটা ব্র্যাক যেটা করেছে ফজলে হাসান আবেদ, উনি দেখছেন যে এই যে হিসাব করে বের করে, ওটা না করে তারা একটা আন্দাজে এক মুঠো দই, এক চিমটি দই, এক চিমটি লবণ দিয়ে তারা গ্রামের মেয়েদেরকে শিখিয়েছে কয়েকবার। এটার জন্য ব্র্যাক, এই যে ডেভিড নাইলিনের যে আবিষ্কার, এটাকে ব্র্যাক এমন জায়গায় ছড়িয়ে দিলেন যে আমাকে ডক্টর ক্যাশ বলছিল যে হি ওয়াজ অ্যামেজড। ক্যাশ ডাইট, ওনার বন্ধু ছিলেন, হার্ভার্ডের প্রফেসর। তো এই যে ডক্টর ব্র্যাকের যে প্রফেসর আবেদের যে ব্র্যাকের যে এটাকে সামনে নেওয়ার যে উদ্যোগ, এটা কিন্তু বিশ্বে আলোড়ন তৈরি করেছে। আমি মনে করি ডেভিড নাইলিনের যে আবিষ্কার, এটা থেকে যে কিভাবে বাংলাদেশে ব্র্যাক কিভাবে ছড়িয়ে দিল এবং সমস্ত পৃথিবীতে, আফ্রিকাতে যেখানেই গরিব বাচ্চারা আছে তাদেরকে কিভাবে জীবন বাঁচাচ্ছে, এটা বাংলাদেশে একটা গৌরব। ডেভিড নাইলিন বাংলাদেশের বন্ধু, আর অনেক ব্যাপারে উনি আমাদের বন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ। ডাক্তার ডেভিড, আপনার কাছে এখন জানতে চাই যে প্রথম ট্রায়ালটা আপনারা কোথায় করেছিলেন, বা আপনাদের দলে আরও কে কে ছিল? একজন তো আমরা কিছুদিন আগে শুনেছি যে একজন মারাও গেছেন, আপনাদের টিমের একজন মেম্বার, যদি একটু বিস্তারিত বলেন। যে প্রথম ট্রায়ালটা ঢাকা কলেরা হাসপাতালে করেছি। আমি ওই নাম চেঞ্জ হয়ে গেছে, আমি ICDDRB হয়ে গেছে। ওর এখন अभी तक
ওই হাসপাতালে লক্ষ লক্ষ রোগীরা চিকিৎসা পায় বিনা পয়সা। জি জি, আপনার ওই সময়ে যে আপনারা ট্রায়াল চালিয়েছেন, এটা তো প্রথমে করেছেন আইসিডিডিআরবিতে, পরবর্তীতে কি ভারতে বা অন্য কোথাও কোথাও ট্রায়াল করেছেন কিনা? অন্য ওই সময় অন্য জায়গায় অথবা অন্য দেশে? অন্য দেশে করেছেন কিনা বা ভারতে কোনো ট্রায়াল হয়েছিল কিনা ওই সময়? ভারতে একটা অর্গানাইজেশন ছিল জন হপকিন্স ICMRT কলকাতায়। তারা আমাদের সাথে ভিজিট করেছে। এরপরে তারা ওই আরেকটা ট্রায়াল করছে, ওর ওই ট্রায়াল থেকে দেখে গেছে যে এই মেথডটা ঠিক আছে, আর তারা ইস্তেমাল করছে। আচ্ছা, আর আপনাদের এই গবেষণায় কতজন ব্যক্তি একসঙ্গে ছিলেন? আপনি আর কারা ছিলেন? বাংলাদেশের পক্ষ থেকে কারা ছিলেন? সেটি যদি একটু বিস্তারিত বলেন। আমিও বলতে চাইছি, এরপরে খুব বেশি দেশে স্টাডি করেছি ওর শিখাইছি মেথডটা। বাংলাদেশে আমাদের সাথে ছিল ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর মজিদ মোল্লা, ওর অন্য ডক্টররা ও ডক্টর ইউনুস, অন্য ডক্টররাও আমাদের সাথে রিসার্চ করছিলেন। আপনার নামের সঙ্গে তো আসলে বাংলাদেশ, আপনার এই যে চিকিৎসা বিজ্ঞানে আপনার যে অবদান, এটির সঙ্গে বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বাংলাদেশকে আরও কতভাবে আপনি সহযোগিতা করেছেন সেই প্রসঙ্গ আপনার কাছে আবারও জানবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার ডেভিড, আপনার কাছে জানবো যে একটি তো গবেষণার মাধ্যমে আপনি বাংলাদেশের সাথে জড়িয়ে গেছেন, কিন্তু সেই সময়েই বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধেও আপনি অবশ্যই অবদান রেখেছেন, সেটিও আমরা জানি। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিভাবে সহযোগিতা করেছেন সেটি যদি আমাদের একটু বলেন। ঠিক আছে। মার্চ মাসের 25 তারিখের পরে আমরা শুনেছি ঢাকা থেকে মারামারি হয়ে গেছে, কিন্তু নিক্সন কিসিঞ্জার সরকার আমেরিকান পাবলিকের কাছে খবরের কাগজ বলেছে কোনো কিছু হচ্ছে না, কোনো মারামারি হচ্ছে না। আমরা কিন্তু কলা হাসপাতাল থেকে আমাদের বন্ধুরা আমাদেরকে ফটো পাঠিয়ে দিয়েছে, ওর দেখাইছে, দেখা গেছে যে খুব সাংঘাতিক মারামারি ছিল। সেই জন্য আমরা নিক্সন কিসিঞ্জার অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে কংগ্রেসের সাথে আলাপ করেছি। ওর সেনেটর ফুলব্রাইট প্রথম সেনেটোরিয়াল ইনভেস্টিগেশন শুরু করছে। তারপর আমরা বুঝতে পারছি যে নিক্সন और किसिंजर অস্ত্র পাঠিয়ে দিয়েছে, ওর পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। और সেই জন্য আমরা একটা বাংলাদেশ ইনফরমেশন সেন্টার অর্গানাইজেশন বানাইছি ওয়াশিংটন ডিসি, और ধর্মঘট শুরু করছি। और বাংলাদেশ ইনফরমেশন সেন্টার লবিং করার জন্য, কোঅর্ডিনেশন করার জন্য স্থাপিত করছি। और যতগুলি লোক কংগ্রেসে গেছে পাকিস্তানের অস্ত্র বন্ধ করার জন্য, তারা আমাদের অর্গানাইজেশন দিয়ে লবিং শুরু করছে। সেই সময় মোহাম্মদ ইউনুসও আমাদের সাথে লবিং করছে কংগ্রেসে। और আস্তে আস্তে অনেকগুলি সেনেটর ও কংগ্রেসম্যান আমাদের সাহায্য দিয়েছে। और ফরেন মিলিটারি এড পাকিস্তানের জন্য और অন্যান্য দেশের জন্য বন্ধ করছে। সেই সময় লবিং করার জন্য ওই ইন্ডিয়ান আর্মি ও গেছে বাংলাদেশে। और
খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে গেছে। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানবো যে আমরা জানি যে সেই সময়ে পাকিস্তানের পক্ষে ছিল আসলে আমেরিকা, এবং এ নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক আছে, কিন্তু আমেরিকার জনগণ আমাদের পাশে ছিল এবং নানাভাবে সহযোগিতা করেছে। সেই সহযোগিতার সময়ে ডাক্তার ডেভিড নালিনের যেমন একটি উজ্জ্বল ভূমিকা ছিল, আমেরিকার জনগণ আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছে, এই দুটোই যদি আমাদের ব্যাখ্যা করেন। অনেক ধন্যবাদ। এটা খুব একটা সুন্দর প্রশ্ন, কারণ আমরা মুক্তিযুদ্ধে আমাদের একটা বিশাল অর্জন। 9 মাস আমাদের বাংলাদেশে যা হয়েছে আমরা এখনো কিন্তু জানি না কত মানুষ কিভাবে মারা গেছেন, এবং অনেক ইতিহাস আমরা এখনো জানি না, জানানো হচ্ছে না বা কেউ প্রয়োজন মনে করছে না। কিন্তু বিদেশি বন্ধুরা বিদেশ থেকে যে কত বড় বড় আহ, পরিকল্পনা হয়েছিল এবং তারা যা করেছেন সেটা কিন্তু আমাদের জানা দরকার। এবং ডেভিড নেলিন, যেহেতু ওনার বাংলাদেশের জন্য একটা মায়া ছিল, উনি বাংলা বলতে পারেন, উনি রবীন্দ্রসঙ্গীত লাইক করেন, নজরুল সঙ্গীত লাইক করেন, মানে বাংলাদেশের সবকিছুর মধ্যে ইনভলভ হয়ে গেছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। তার গ্রুপটা লবিং শুরু করেন এফেক্টিভলি টেড কেনেডির সাথে, সবার সাথে, এবং এটা কংগ্রেসে পাশ করেন যে পাকিস্তানকে আমেরিকার সরকার কোনো অস্ত্র দেবে না, অস্ত্র নিয়ে তারা আমাদেরকে মারে। এইটা যখন হলো গুড সাকসেস, কিন্তু প্রবলেম হলো আমেরিকান নিক্সন সরকার এটা লুকিয়ে কভার্ড ভাবে দেওয়া শুরু করলো। পাকিস্তানে জাহাজ আসতো, বাল্টিমোরে, ফিলাডেলফিয়াতে ওরা এখানে আর্মস দিত। এটা যখন জানা গেল তখন আরেকটা গ্রুপ, কোয়েকার গ্রুপ, ফিলাডেলফিয়ার, ডিক টেইলর, বিল ময়ার, তারা বললো যে আমরা এই একে শিপি অস্ত্র দিতে দেবো না। ওরা কি করবে? ওরা বললো যে আমরা কি করতে পারি, আমরা ছোট ছোট নৌকা, ক্যানু দিয়ে আমরা শিপের সামনে চলে যাব, ব্লকেড করবো। এটা ব্লকেড নামে পরিচিত হলো। আমি এটার উপরে ডকুমেন্টারি বানিয়েছিলাম 90-তে। তো ব্লকেডটা ওরা করতে, যে ছোট ছোট ইয়াং ছেলে মেয়েরা সবই আমেরিকা, তারা গিয়ে ব্লকেড করতো, জাহাজ ওদের উপর তুলে দিত, ওরা মারা যাওয়ার মতো অবস্থা, কিন্তু তারা থামে নাই। 2-3 বার জাহাজকে আটকানোর পরে যেমন দেখা গেল যে এটা তো সম্ভব হচ্ছে না, কারণ যদি ক্যালিফোর্নিয়া আসে, অন্য কোথাও আসে, তাহলে তারা তো সবখানে যেতে পারছে না। তখন তারা ঠিক করলো যে রিচার্ড এসকিউ নামে যে ফিলাডেলফিয়ার যে লংশোরম্যান, খালাসিদের যে প্রেসিডেন্ট, কালো মানুষ, তার কাছে বলা হলো, সে বললো চলো তোমাদের মায়ামিতে নিয়ে যাব, ওইখানে আমাদের কনভেনশন হচ্ছে। তখন সুলতানা আলম, ডক্টর কে এস আলম, অর্থোপেডিক সার্জন, বাংলাদেশের নাম করে, ওনার মেয়ে, উনি তখন বিয়ে হচ্ছে ক্রিপেন্ড্রফ নামে একজন ইউপেনের প্রফেসর। তার আরেকটা গ্রুপ করেছে ফ্রেন্ডস অফ ইস্ট বেঙ্গল। ওখানে বাংলাদেশি মনিয়াম চৌধুরী, ডক্টর মনিয়াম চৌধুরী তখন স্টুডেন্ট ছিলেন, পিএইচডি করতেন, সব ছেড়ে টেড়ে দিয়ে উনি, তারপরে মাজহারুল হক, উনি ছিলেন নতুন বাংলাদেশ অ্যাসোসিয়েশন হচ্ছে প্রেসিডেন্ট। মাত্র 7-8টা ফ্যামিলি, বাংলাদেশের কিন্তু কম ছিল। কিন্তু এই যে কোয়েকাররা বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে তারা নাটক করতো, বক্তৃতা দিত, এবং তারা যেটা করলো, এই ব্লকেড করার পরে এটা ফেমাস হয়ে গেল, সবাই পেপারে উঠলো যে এরা ছোট ছোট নৌকা নিয়ে যাচ্ছে। তো তারা খালাসিদের মায়ামিতে তারা সুলতান আপাকে নিয়ে গেল। উনি ইয়াং বাচ্চা হিসেবে মাত্র নতুন, ভালো ইংরেজি বলেন। তো ওরা প্রথম দিবে না, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তার মধ্যে 1 মিনিট সময় নাই। রিচার্ড এসকে বলে দিতেই হবে, জেনোসাইড হচ্ছে বাংলাদেশে। তার কি জেনোসাইড আমি তো জানি না। তখন সুলতান আলম কোমরের শাড়ি পেঁচিয়ে 3 মিনিট বক্তৃতা দিলেন, বলে যে ওয়াই ইউ আর কিলিং আস, তোমরা আমাদের কেন মারছো? বলে তো অবাক, আমরা কই মারলাম? তোমরা যে অস্ত্র তুলে দিচ্ছ পাকিস্তানের শিপে, এই অস্ত্র দিয়ে আমাদের আত্মীয়স্বজনকে হত্যা করছে। এটা শুনে খালেশিরা কি করলো, বললো যে আমরা এখন থেকে পাকিস্তানের শিপে কোনো আর্মস তুলবো না। আচ্ছা। রিচার্ড এসকে বলল আমি কিছুই তুলবো না। তো এই যে একটা গ্রাসরুট লেভেলে প্রেসিডেন্ট, কংগ্রেসে ডিসাইড হচ্ছে আর্মস দিবে না, কিন্তু তারা পাঠাচ্ছে, ব্লকেড করেও আটকাতে পারতেছে না। এবং ব্লকেডের মধ্যে একটা মেয়ে, ইয়াং মেয়ে, তাকে জিজ্ঞেস করে হয়েছিল তুমি তুমি কেন যাচ্ছ, এই মারা যাবে। সে মেয়েটা বললো যে বাংলাদেশের জেনোসাইড হচ্ছে, আমার লাইফ চলে গেলে কোনো অসুবিধা নাই। এই যে একটা একটা মানবিক ব্যাপার, এটা কিন্তু অনেককে জানা দরকার। একটা বিদেশি মেয়ে, সে বাংলাদেশের জেনোসাইড হচ্ছে, সে ছোট্ট কেনে নিয়ে বিরাট পাকিস্তানে ওরা তো জাহাজ তুলে দিচ্ছে নৌকার উপরে। এই ধরনের ঘটনা ঘটছে। তারপরে প্রথমবারের মতো সমস্ত বিশ্বে এইডস কনসার্ট, যেটা তোমার মেডিসিন স্কোয়ার গার্ডেন হলো, এটা কিন্তু বাংলাদেশের প্রথমেই বাংলাদেশের জন্য এটা হলো। এই ধরনের বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমেরিকার সাধারণ মানুষ
তাদের সরকারের বিরুদ্ধে যে প্রথমবার মতো আমেরিকান ইতিহাসে তারা নন ভায়োলেন্ট মুভমেন্ট করে ফরেন পলিসি চেঞ্জ করলো। আমরা আমেরিকার অনেক খারাপ খবর জানি, অনেক তারা অনেক অন্যায় করে, সাধারণ মানুষ উইথ রিয়েল আমেরিকান স্পিরিট লাইক ডেভিড নেলিন তারা কিন্তু মানবিক জিনিসে এগিয়ে আসে, এবং এটা আমাদের জানা দরকার, এবং আমরা যেন অন্যরা বিপদে পড়লে বিদেশিরা যেন সাহায্য করতে পারে। এই জন্য আমার মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমি আমেরিকাতে অনেক জানার চেষ্টা করেছি। ব্লকেডের উপরে ডকুমেন্ট, এখন আরো বড় ডকুমেন্ট আরিফ ইউসুফ করেছে। এগুলো আমাদের জানা দরকার, আমাদের ঐতিহ্য এগুলো, নাহলে মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের বাদ পড়ে যাবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। বাংলাদেশের গবেষণায় এবং মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুর গল্প শুনছিলাম আমরা। বাকি গল্প বিরতির পর এসে আরও শুনতে চাই। ডাক্তার ডেভিড নালিন, আপনার কাছে জানতে চাই যে আপনি একজন চিকিৎসক হিসেবেই তো বাংলাদেশে এসেছিলেন গবেষণা করবার জন্য, অতটুকু করে ফিরে গেলেও তো আসলে হতো, কিন্তু মুক্তিযুদ্ধের মতো একটি ভয়ঙ্কর যে বিষয়, যেখানে হত্যাযজ্ঞের বিষয় আছে, সেটির সঙ্গেও আপনি কেন জড়িয়ে গেলেন, এবং এই যে বাংলাদেশের পাশে যখন যেভাবে প্রয়োজন আপনি জড়িয়ে গেছেন, এটি ভেতর থেকে আপনাকে কতটা আনন্দ দেয়? মুক্তিযুদ্ধের সময় আমরা যে কাজ করেছি ওইটা থেকে আমরা মনে করছি আমরা যত সাহায্য দিতে পারতাম করব, কারণ আমরা দেখেছি কত ট্র্যাজেডি হয়ে গেছে সে সময়, এবং আমাদের রিয়াকশন ছিল আমেরিকান সরকারের পলিসি বিরুদ্ধে। এরপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, ওর দেশটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেছে, আমাদের খুব খুশি হয়েছে, ওর আশা করি ফিউচারে আরো ভালো হবে। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদের কাছে আবারও যেতে চাই যে এই যে একজন চিকিৎসকের বা একটি চিকিৎসক দলের বাংলাদেশকে নিয়ে যে এত চিন্তা, বিভিন্নভাবে তারা চিকিৎসা গবেষণার মাধ্যমে মানুষের লক্ষ লক্ষ বাংলাদেশে জীবন বাঁচিয়েছেন, একইভাবে একটি মুক্তিযুদ্ধের সেই সময়টিকে একটু একেবারে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বাংলাদেশিরা ওনাদেরকে কিভাবে মনে রেখেছে বা মনে রাখছে সেটি যদি আপনি জানান। আপনি যেহেতু এটি নিয়ে ডকুমেন্টারি করেছেন বা আপনার আরো বেশি তথ্য জানার কথা, এবং আপনি নিজেও এখন আমেরিকাতে আছেন। অনেক ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছি, ডেভিড ওনার আর্টিকেলে লিখেছেন যে আমি যখন গ্রামে গঞ্জে গিয়েছি, বাংলাদেশের মানুষের ভালোবাসা পেয়েছে, খুব সিম্পল মাইন্ডেড সবাই, আমার সাথে একটা বন্ডিং ডেভেলপ হয়েছে, যার জন্য ডেভিড বাংলা খালি শেখেন নাই রোগীদের সাথে কথা বলার জন্য, উনি এটাকে ধারণ করেছেন, এবং একটা অনুষ্ঠানে ফিলাডেলফিয়াতে রেজওয়ানা বন্যা আর ফিরোজা বেগম অনুষ্ঠানে আমি দেখলাম ডেভিড 3 ঘন্টা সামনে বসে গান শুনছেন। তো ডেভিডের এই যে বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য, বাংলা মানুষের জন্য যে মায়া, এটা খালি ডেভিড না, এটা মোস্ট অফ দ্য মানুষ যখন অন্য দেশে যায় না, তাদের একটা সম্পর্ক, যার ভালো মানুষ তার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এটা তার ওনারশিপ, আমার দেশ মনে করে। আমি মনে করি এভাবেই তারা বাংলাদেশের জন্য যেভাবে দিন রাত 24 ঘন্টা খেটেছেন, যারাই খেটেছেন, যেমন ডক্টর গ্রিনো, উনিও কিন্তু কলোরাডো রিসার্চে ছিলেন, জন হপকিন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মেডিসিন, ইন্টারন্যাশনাল মেডিসিন। তো এই ধরনের ডেভিড নেলিন তার বন্ধু যারা বাংলাদেশে ছিলেন ওই সময়, তাদেরকে খুব তাড়াতাড়ি রিক্রুট করতে পেরেছিলেন, বিকজ অফ তাদের ডেভেলপ একটা আত্মিক একটা সম্পর্ক হয়ে গেছিল এইটা, এবং তারা তরুণ ছিলেন। তারপর তারা মানবিক ব্যাপার, এত বড় একটা জেনোসাইড হচ্ছে, তারা বসে থাকার মতো না, তারা ডাক্তার, তাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, সেটা যুদ্ধ থেকে বাঁচানো হোক, ওষুধ থেকে বাঁচানো হোক। ডাক্তারে যারা করেছেন আগে, এখন জানি না, তারা কিন্তু মানুষকে বাঁচাবার জন্য ডাক্তারি করেছেন। তো আমি বিশ্বাস করি যে এইসব কারণে তারা আছেন, এবং মানুষ কিভাবে মূল্যায়ন করে, যেমন বাংলাদেশের সরকার, হাসিনা সরকারের সময় কিন্তু অনেককে দেখেছে, অ্যাওয়ার্ড দিয়েছেন। প্রবলেম হচ্ছে যে এই অ্যাওয়ার্ডটা অনেক সময় তাদের কথা বলার সুযোগ হয় না,
কেন কি করেছেন না করেছেন বলা যায় না। আমরা আমেরিকাতে আমি খুব লাকি যে ডেভিড আমাকে খুব ভালোবাসেন, এবং আমরা নিউ ইয়র্কে অনুষ্ঠানে ডেভিড ওয়াইসবার্গ, আমাদের বা ওই যে মুক্তির গানের ওদের নিয়ে আমরা অনুষ্ঠান করলাম। আমরা তাদেরকে প্রায় 20 মিনিটের মতো কথা বলতে দিয়েছিলাম, যেন মানুষ তাদের কথাটা জেনে সবাই এত আপ্লুত হলো যে খালি ওরা কি করেছেন, এই করেছেন না করে প্রত্যেকটা দিন রাত 24 ঘন্টা মাইনর ডিটেইলস তারা যখন বলেন না, তখন আমাদের খুব গর্ব লাগে। জি এবং এটা আমরা শিখতে চাই যে আমরাও যেন এরকম তাদের মতো হতে পারি। এবং আমরা যদি জানাই, তোমার টেলিভিশনের মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশন যখন জানবে যে সে একজন বিদেশি হয়ে কিভাবে বাংলাদেশকে নিজের দেশ মনে করেছেন। জি ডেভিড যখন আসতেন, পরে ডেভিড বঙ্গবন্ধু আসার পরে উনি টেট কেনেডিকে নিয়ে আসছিলেন, এবং টেট কেনেডির মাধ্যমে বাংলাদেশের যে রেকগনিশন হলো, সেটাও কিন্তু ডেভিডের অনেক কন্ট্রিবিউশন ছিল। এগুলো অনেক বড় ব্যাপার, কম সময় ডেভিড হয়তো বলছেন না। তো প্রত্যেকটা স্টেপে খালি মুক্তিযুদ্ধের সময় না, তার পরবর্তী সময় তারা চেষ্টা করে গেছেন। এবং ডেভিডকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে, আপনি কি চান? সে বললো যে আমি আহ, রাজশাহীর মিষ্টি আম চাই, রাজশাহীর মিষ্টি আম আমি কোথাও এরকম মিষ্টি আম দেখি নাই। তো এই যে একটা ভালোবাসার কথা ডেভিড সবার সামনে বললেন, বাঙালিরা খুব ছিল, এভরিবডি ওয়াজ ভেরি মানে আপ্লুত হয়ে গেল যে এই মানুষটা আমাদের বন্ধু। ডাক্তার ডেভিড, আপনার কাছে আমি আরও জানতে চাই যে বাংলাদেশের জন্মের একেবারে শুরুতে বাংলাদেশের সঙ্গে আপনার পরিচয়, এই বাংলাদেশের বয়স এখন 54 বছর, 54 বাংলাদেশের বয়স হয়েছে। বাংলাদেশ সম্পর্কে আপনি এখনো খোঁজ খবর রাখেন কিনা? বাংলাদেশ কত বড় হয়েছে? আপনার সেই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, বা বাংলাদেশের খোঁজ খবর আপনি কতটা রাখতে পারেন এই বয়সেও, যেহেতু বাংলাদেশের সঙ্গে আপনার অনেক স্মৃতি? নিশ্চয়ই বাংলাদেশে আমাদের অনেক বন্ধুরা আছেন আজ পর্যন্ত। ওর রোজ আমি টেলিফোনে কথা বলি বাংলাদেশের বন্ধুদের সাথে, ওর সিচুয়েশনটা কিরকম হচ্ছে এইভাবে আমি জানতে পারি। আচ্ছা, তো আপনি কখন বাংলা ভাষা শেখার চিন্তা করলেন? মানে কখন মনে হলো যে এই বাংলার এত কিছু আপনার ভালো লাগে, এই ভাষাটিও আপনার শেখা দরকার, এবং বাংলা ভাষা আপনার কেমন লাগে, বাংলায় যে কথা বলছেন আপনি? প্রথমে যখন প্রত্যেকদিন কথা বলতে হয়ে গেছে, আপনি কেমন আছেন, কি অসুবিধা, ডেইলি বাংলা ইস্তেমাল করেছি রোগীদের সাথে কথা বলতে। এরপরে আমার শিক্ষক ছিলেন অনন্ত কুমার চক্রবর্তী, উনি আমাকে বাংলার কবিতা ওর লিটারেচার শেখাইছে। আর এই জন্য আমি বুঝতে পারছি বাংলাদেশের ইতিহাস ওর লিটারেচার, রবীন্দ্রনাথ কবিতা, নজরুল ইসলাম ওর আরো অনেক নামওয়ালে লোক কালচার বানাইছে, বিরাট কালচার। ওর সেই জন্য বাংলাদেশের কালচার আমি শুরু করছি ভালোবাসতে। আরেকটি বিষয় জানতে চাই যে অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ বলছিলেন যে আমেরিকার কাছে থেকে বাংলাদেশের স্বীকৃতি নেয়ার ক্ষেত্রেও আপনার ভূমিকা আছে, সেই ভূমিকাটি যদি আমাদের বলেন। আমেরিকার বাংলাদেশকে যে স্বীকৃতি দিয়েছিল যুদ্ধের পরে আমেরিকা, সেটি তো একেবারে প্রথম দিকে দেয় নাই, মানে এটি নিতেও তো অনেক কষ্ট হয়েছে, সেক্ষেত্রে আপনার ভূমিকা কেমন ছিল? সেই সময় বাংলাদেশ ইনফরমেশন সেন্টার যুদ্ধের পরে আমরা সেনেটরদের, সেনেটর কেনেডি ও অন্যান্য সেনেটরদের সাথে শনাক্তির জন্য প্রোগ্রাম করেছি। ওর শনাক্তি তাড়াতাড়ি হয়ে গেছে। ওর এরপরে সাহায্য আমেরিকান সরকার সাহায্য দিয়েছে বাংলাদেশে, কারণ প্রথমে অনেক অনেক প্রবলেম ছিল, খাওয়া কম ছিল, ওর সাহায্যের দরকার ছিল। ওর তাড়াতাড়ি
সমাপ্তি পরে সাহায্য শুরু হয়ে গেছে। ধন্যবাদ অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ। কাজটি কি আসলে অনেক কঠিন ছিল কিনা, মানে এই যে যে আমেরিকার সরকার সেই সময় বাংলাদেশের বিরুদ্ধেই বলা যায় যে মরণাস্ত্র পাঠিয়েছে পাকিস্তানকে, তাদের কাছ থেকে আবার স্বীকৃতি নেয়া, সেখানে ডাক্তার ডেভিড বা তার দল তাদের ভূমিকা, মানে এটি অত সহজ ছিল কিনা নাকি অনেক কঠিন ছিল? দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে আমেরিকার সরকার, আমেরিকার প্রেসিডেন্ট, আর হচ্ছে আমেরিকার সরকার। ডেভিডরা অলরেডি আমেরিকার কংগ্রেস, যেটা সেনেটর এবং কংগ্রেস মিলে, যে তারা কিন্তু অলরেডি নিক্সন তার নিজেদের প্রেসিডেন্টের বিরুদ্ধে চলে গিয়ে তারা বলছে যে কোনো আর্মস দেবে না। সুতরাং এটা খালি আমেরিকার গভর্নমেন্ট, রাষ্ট্রপ্রধানের মতো ডিসিশন নিলে কিন্তু হয় না, এটা কমিটি অ্যাপ্রুভ করতে কংগ্রেস থেকে, যার জন্য যখন কংগ্রেসে লবিং করা হয়, সিনেটে লবিং করা হয়, তখন তারা যখন বলে যে না স্বীকৃতি দিতে হবে, তখন দিতে হয়। এই যে মেজরিটি কংগ্রেস বা সেনেটারদের যে সম্মতি জোগাড় করা, সেটা প্রাথমিক কাজ। নিক্সন তো বলেই বসছিল দেবেই না, ইন্দিরা গান্ধীকে সে পছন্দ করে না, সে একদমই দিবে না। কিন্তু আমেরিকার কংগ্রেসকে লবিং করে রাজি করানোটা ছিল কাজ, এটা আগেই হয়ে গেছিল, যার জন্য পরে যে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে যে সামনে নিয়ে যাওয়া, এটাও টেড কেনেডি সহ অন্যরা যারা খুব অ্যাক্টিভ ছিলেন তারা অনেক হেল্প করেছেন, ডেভিড নাইল্যান্ডার তারা লবিং করেছেন এটার জন্য। ডেভিড, ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং? আমি মনে করি আপনি সামারি খুব ভালো করেছেন, আরো কোনো কথা অ্যাড করবো না। অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি বিরতি, শেষ বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরছি। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনার কাছে জানবো যে এই যারা বাংলাদেশের যুদ্ধে চিকিৎসা গবেষণায় যারা অবদান রেখেছেন, তাদেরকে আরও সম্মানিত করবার জন্যে বা তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে আরও ছড়িয়ে দেবার জন্যে গণমাধ্যম ছাড়াও বাংলাদেশ সরকার কি করতে পারে, বা সেখানে আপনার পরামর্শ কি? বাংলাদেশ সরকার তারা তো তাদের যে করা, সব সরকারই একই রকম, তারা ডাকলো, একটা অ্যাওয়ার্ড দিল, এটাই তো করতে পারে, এটা করাটাই তো ভালো করেছে, এবং এটা আমাদের প্রাপ্য ছিল অনেক বছরে, এটা হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের ঐতিহাসিকরা, আমাদের সংবাদ মাধ্যম, আমাদের ইনস্টিটিউশন গুলো এগুলো নিয়ে আলোচনা করা দরকার, কারণ এটা খুবই বাংলাদেশের হেল্পের জন্য না, এরকম মেন্টালিটি আমাদের প্রজন্মের জন্য তৈরি হয়। আমি একটা জিনিস বলতে চাই, আমরা যারা প্রবাসী আছি, আমি আছি 1980 থেকে, এখানে আসার পরে আমি অনেক জিনিস শিখছি বা দেখছি। আমরা যারা প্রবাসী আছি তারাও কিন্তু কানেক্ট করতে হবে, কানেক্ট করতে পারি, কিন্তু সরকারের একটা সহায়তা হলে কি হবে যে এটা আরো বাড়বে। যেমন আমি বলি একটা কথা, যে বাংলাদেশের যে জেনোসাইড, এটা কিন্তু ইট ওয়াজ ফরগটন জেনোসাইড, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলতো না, কজন মারা গেছে সব তর্ক বিতর্ক হয়েছে বিভিন্ন সরকারের আমলে। আমরা 2008 এবং 2009-এ নিউ জার্সির কেইন ইউনিভার্সিটিতে দুইটা সেমিনার করি, বড় কনভেনশন। এই কনভেনশনে বাংলাদেশে যে জেনোসাইড হয়েছে এটার সমস্ত বিবরণ দেওয়ার পরে এখন নিউ জার্সির কেইন ইউনিভার্সিটিতে জেনোসাইড, হলোকাস্ট কারিকুলামে বাংলাদেশ জেনোসাইড কিন্তু পড়ানো হয়। এটা কারা করেছে? আমরা, সরকার করে নাকি? আমরা যারা প্রবাসী আছি এবং আমরা কমিটেড, মুক্তিযুদ্ধ বলো বা আমাদের। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেটা যেটা বাংলাদেশের এটা করতে যে আমার যে দেশ, আমি বলতে চাই যে বাংলাদেশে যে শহীদ হয়েছে 30 লক্ষ মানুষ, তাদের যে সন্তানরা কিভাবে বড় হয়েছে এটা কিন্তু আমাদের ইতিহাসে কেউ এখনো জানেই না। শহীদ জায়ের, দ্য ওয়াইফ অফ দ্য শহীদ, তারা কিভাবে মানুষ করতে পেরেছেন না পারেন নাই, এটা কিন্তু আমরা কোনোদিন খেয়াল করি, সরকারের করে নাই, আমরা করে নাই। আমি যখন কেন ইউনিভার্সিটিতে এটা করতে যে 15টা শহীদ ফ্যামিলি আমেরিকা থাকে, তাদের ইন্টারভিউ নিতে গেলাম, তারা বলেছে আমাদের ডাকবেন না, আমরা যেতে চাই না। আমাদের কেন? আমি ওখানে গিয়ে বলবো আমার বাবাকে কিভাবে হত্যা করা হয়েছে, এই কষ্ট আমাদের আবার আপনি ডাকবেন না। আমি বললাম তোমরা না আসলে তো আমরা মাস্টার্স প্রোগ্রাম করতে পারবো না। কিন্তু একটা জিনিস হলো, তারা আসে না অনেকে, তাদের যে ছোট ছোট লেখা আমাদের পাঠালো, তার দেখা গেল 5 জনের মা মাথা খারাপ হয়ে গেছে। তারা একজন মামার বাড়ি, একজন চাচার বাড়ি, এরা সবাই কিন্তু প্রজন্ম 71-এর যে বাচ্চাগুলো, তারা
খুবই কষ্ট বড় হয়েছে এখন পর্যন্ত। কিন্তু ইভেন কোটাতে আন্দোলন হলো, ওটা মুক্তিযোদ্ধাদের কোটা আসছে, কিন্তু শহীদ ফ্যামিলি যাদের বাচ্চারা ছোট ছিল তাদের কোটা ছিল না। বাংলাদেশের উচিত যে মুক্তিযুদ্ধকে তুমি যদি মনে করো যে এটা একটা বিরাট জিনিস, কিন্তু শহীদ যারা হলো তাদের আমরা খবর এখনো দরকার হচ্ছে না। আমরা যখন 2024-এ যে শহীদ দিনের কথা বলছি, এটা খুবই দরকার, তারা যেভাবে সামনে আসলো। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে শহীদ ফ্যামিলি, শহীদ জায়রা কিভাবে তাদের সন্তান মানুষ করতে পারলো বা পারলো না, এটা এখন ইতিহাসে আসে না। তো আমি মনে করি এখান থেকে আমি অনেক জিনিস দেখার পরে আরেকটা জিনিস আমি বলে রাখি, এবার পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন আমাকে ইনভাইট করলো। 2004-এ আমি প্রেসিডেন্ট ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে। সেখানে আমি কি বললাম, তোমরা আমাকে এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইনভাইট করছো। আমি বললাম যে তোমরা আমাকে ডাকছো ইউজলেস, তোমরা যদি ক্ষমা না চাও তোমাদের আর্মি যে আমাদের গণহত্যা করেছে। এবং এটা আমি বললাম যে আমার বাবা, উনি ইন্ডিয়া থেকে এসেছিলেন, সিলেটের ইন্ডিয়া পার্ট থেকে, উনি ফাউন্ডার অফ পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং উনি হেড অফ দ্য সার্জারি ছিলেন। তোমাদের আর্মি 9 এপ্রিলে ওনাকে হত্যা করেছে হাসপাতালের ভিতরে, যখন ওনার গ্রুপ নিয়ে উনি রোগীদের সেবা দিচ্ছিলেন 9 এপ্রিলে, 2 সপ্তাহের মধ্যে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো। তুমি কিভাবে আশা করে তোমাকে আমরা ক্ষমা করবো? তারা কি করলো জানো? সবাই দাঁড়িয়ে আমাকে তালি দিল এবং পরবর্তী অনুষ্ঠানে তারা 2 প্রেসিডেন্ট এসে তারা বললো যে আমরা আপনাদের দুঃখ নিতে পারবো না, কিন্তু আপনার মাপ চাইতে আসছে। আমাদের আর্মি যা করেছে, এত বড় অন্যায় করেছে, আমরা কোনোদিনও এটা আপনাদের কাছে লজ্জিত। এই যে একটা তারা বললো, এটা কিন্তু বটে। বাংলাদেশে এখনো কিন্তু বাংলাদেশে অ্যাপ্রোচেট চাওতে পারে না। কিন্তু দেখো, এটা প্রফেশনাল গ্রুপ, 3,500 ডাক্তারের ওখানে। আমি যখন বললাম, তারা তালি দিল এবং বললো যে আমরা খুব দুঃখিত যে আমরা পরে শুনেছি, আগে জানতাম না। তো আমি বলার মানে হচ্ছে এটা, এই যে দেশে যে বিপ্লব হচ্ছে, এই যে ভারতের সাথে, ভারত আমাদের কত সহায়তা করেছে। আজকে ভারতের সাথে আমাদের কনফ্লিক্ট হচ্ছে, কিন্তু তাদের হিন্দুদের ঠাকুর ধরে মুসলিম মেয়েদের বাচ্চাদের জন্ম হয়েছে, তারা আত্মীয়র মতো নিয়েছে আমাদের। এখন আমরা যে কোনো কারণে, রাজনৈতিক কারণে যে বিভক্ত হই, এটা ঠিক না। তো ঠিক পাকিস্তানিরা কিন্তু সবাই, তাদের আর্মি যত বড়, এখন তাদের আর্মি তাদেরকে গলা টিপে রাখছে, জি। কিন্তু সাধারণ মানুষ তারা মাপ চাইছে আমাদের কাছে। ঠিক এইভাবে ভারত আমাদের বন্ধুত্ব রাখার জন্য আমাদের খুব জাজমেন্ট হওয়া উচিত। কাউকে বদনাম দেওয়া বা ভালো জিনিসটা দেখা দরকার, খারাপ জিনিসটা দেখা দরকার। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের এইসব জিনিস দেখা যায়। ডাক্তার ডেভিড, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এই যে 54 বছরের বাংলাদেশকে নিয়ে আপনার শেষ কথাগুলো শুনতে চাই। বাংলাদেশের সাথে তো আপনার স্মৃতির শেষ নেই। একটি বাংলাদেশের জন্মলগ্নে আপনি লক্ষ লক্ষ বাংলাদেশির প্রাণ বাঁচিয়েছেন। এটি বারবার বলতে আমি ভীষণভাবে সম্মানিত বোধ করছি যে আপনি একজন বিদেশি বন্ধু হয়েও আমাদের জন্য যা করেছেন, একজন দেশের মানুষও এত করতে পারেনি। বাংলাদেশ সম্পর্কে আপনার প্রত্যাশা বা স্বপ্ন বা যা কিছু আপনি বলতে পারেন আমাদের এখন। আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, আজিয়ে প্রভাতে রবের কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আদরে প্রভাত পাখের গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। আপনারা এতদিন পরে আমাদের কাজ বাংলাদেশ সাহায্য করার জন্য মনে রেখেছেন, সেই জন্য অশেষ ধন্যবাদ। আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আপনি ভালো থাকবেন। বাংলাদেশের বন্ধু যারাই আছেন, আপনি সহ, তারা দীর্ঘজীবী হন। আর এই প্রত্যাশা নিয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। শুনছিলাম বাংলাদেশের একজন বিস্ময়কর বন্ধুর কথা, বিদেশি বন্ধু, যিনি স্যালাইন আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন। শুধু প্রাণ বাঁচিয়েই তিনি বসে থাকেননি। সেই সময় যে যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধের সময় আমেরিকান গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, এবং তার মাধ্যমে, এটি বোঝানোর মাধ্যমে যুদ্ধেও তিনি নানাভাবে চেষ্টা করেছেন। এবং বাংলাদেশের মানুষের সঙ্গে এমনভাবে তিনি জড়িয়ে গেছেন যে বাংলাদেশের ফুল পাখি সব কিছুর সঙ্গে, এবং তিনি কবিতা পর্যন্ত মুখস্থ করেছেন, বাংলা ভাষা শিখেছেন। এমন বন্ধু বিরল। আমরা চাই বাংলাদেশের এই বন্ধুরা দীর্ঘজীবী হোক। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।